বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অংশে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার পর সেখানে কঠোর লকডাউন জারি। পুলিশ এসে বারবার কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে আপনারা চলে যান ভিতরে, এবং দোকানপাট যেগুলো খোলা ছিল সবগুলা বন্ধ করতে বলছে। একটু পরপর ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন সবাইকে যে রাত 12টার পরে কেউ বাইরে থাকবে না। ঢাকার বস্তিবাসীরা সামাজিক দূরত্ব আর পরিচ্ছন্নতার নিয়ম কানুন কতটা মানতে পারছেন, শুনবেন এ নিয়ে প্রতিবেদন। 34 বছর পর চিহ্নিত করা হয়েছে সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী ওলফ পালমার হত্যাকারীকে। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্ট ওয়েভ এবং FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট bbcbangla.com। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে ঢাকার একটি এলাকা পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সংক্রমণের উচ্চ হারের কারণে ওই এলাকাকে ইতিমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় এবং সেখানে লকডাউন জারি করা হয়। বলা হয়েছে, লকডাউন চলাকালে একমাত্র চিকিৎসক এবং সংবাদকর্মী ছাড়া আর কেউ ওই এলাকা থেকে বের হতে বা ভেতরে নতুন করে ঢুকতে পারবেন না। বাংলাদেশে এর আগে এরকম কঠোর লকডাউন জারির নজির আর নেই। পূর্ব রাজাবাজারে কিভাবে এই লকডাউন কার্যকর করা হচ্ছে খোঁজ নিয়েছেন বিবিসির সায়েদা আক্তার। লকডাউনের দিনক্ষণ এবং নিয়মাবলী জানিয়ে স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশনের প্রচারণা চলছিল কয়েকদিন ধরেই। এলাকায় মাইকিংও হয়েছে। তবু শেষ পর্যন্ত যখন মঙ্গলবার মধ্যরাত থেকে লকডাউন কার্যকর হয়, তার আগে এলাকাটি বেশ সরগরম হয়ে ওঠে, বলছিলেন সেখানকার বাসিন্দা সরকারি চাকুরে শামীমা হক। গতকাল রাতে আমরা ছুটোছুটি ছিল সবারই, কারণ কতদিন আমরা ভিতরে থাকবো, সবারই একটা মানসিক প্রিপারেশন এবং ঘরের প্রিপারেশন দরকার। কিন্তু পুলিশ এসে বারবার কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে আপনারা চলে যান ভিতরে, এবং দোকানপাট যেগুলো খোলা ছিল সবগুলা বন্ধ করতে বলছে। একটু পরপর ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন সবাইকে যে রাত 12টার পরে কেউ বাইরে থাকবে না। আমাদেরকে বাসায় থাকতে বলা হয়েছে, আর যে কাউন্সিলরের ওখান থেকে জরুরি সবজি কিছু সাপ্লাই হবে, ওখান থেকে আমরা নিতে পারবো। আর তাদের সাথে যোগাযোগ রাখলে ওনারাই পৌঁছে দিবেন, সেটার জন্য ওনারা কোনো সার্ভিস চার্জ দিবেন না। লকডাউন ঘোষণা করে পূর্ব রাজাবাজার এলাকায় ঢোকার সবগুলো প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তেস্তুরি বাজার সংলগ্ন একটি মাত্র গেট খোলা, যেখান দিয়ে সিটি কর্পোরেশনের জরুরি খাদ্য সরবরাহ এবং ওষুধবাহী দু একটি গাড়ি চলাচল করছে। যারাই ভেতরে ঢুকছেন তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। ইন্দিরা রোড, পান্থপথ এবং তেস্তুরি বাজার থেকে পূর্ব রাজাবাজারে ঢোকার সবগুলো প্রবেশ মুখে পুলিশ টহল দিচ্ছে। থেকে বাসিন্দাদের সচেতন করে মাইকিং করতে দেখা গেছে সিটি কর্পোরেশন কর্মীদের। পূর্ব রাজাবাজারের বাসিন্দারা জানিয়েছেন, যেহেতু অন্তত আগামী 2 সপ্তাহ লকডাউন চলবে, ফলে সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন প্রায় সবাই। কিন্তু সাধারণ ছুটি চলাকালে যাতায়াতে যে শিথিলতা ছিল, তেমনটি চলবে না জেনে কেউ রোববার থেকে এলাকা ছেড়ে কিছুদিনের জন্য অন্যত্র চলে গেছেন, এমন কথা জানিয়েছেন কোনো বাসিন্দা। স্কুল শিক্ষক রুথ লিপি দাস বলছিলেন, যথেষ্ট প্রস্তুতি নেবার পরেও ছোটখাটো কিছু সমস্যা এখনো আছে। 2 সপ্তাহের জন্য আমরা মোটামুটি চলতে পারি, সেভাবে আমরা বাজারঘাট করছি। যদিও বলেছে এখানে ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা কতটা আমাদের নিরাপত্তা জানি না, কারণ ওই একটা টাইমে আসবে, সেখানে যাওয়াটা আবার সেটা কতটা আমাদের নিরাপত্তা দিবে বা এটা কিনা, সেটাও একটা বিষয়। ওইটা একটু আমরা আছে যে আমরা পুরোপুরি জানি না ঠিক কতদিন হবে, এটা আমাদেরকে আমরা নিশ্চয়তা নাই। আমাদের কিছুটা সমস্যা হচ্ছে, অনেকে যারা বাইরে জব করছেন, মানে যাদের
যেতেই হবে, তারা অনেকেই যেতে পারছে না, কোনো পাস পায়নি, এরকম আছে, তাদের জন্য তো বড় একটা সমস্যা। আজকে আমাদের খুব কাছে রিলেটিভ আমার খুব বাসার কাছে মারা গিয়েছে, কিন্তু আমি বার হতে পারিনি, যেতে পারিনি। উনি অবশ্য করোনায় মারা যান, উনি ক্যান্সার রোগী ছিলেন। এই যে একটা কষ্টদায়ক ব্যাপার। ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত পূর্ব রাজাবাজার আয়তনে খুবই ছোট একটি এলাকা। ভেতরে মাত্র 8টি সড়ক রয়েছে। একদিকে ফার্মগেট, আরেকদিকে পান্থপথ ও কাউরান বাজার এবং আরেক পাশে ধানমন্ডি। ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান হওয়ায় এবং ঢাকার যে কোনো অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবার কারণে এই ছোট্ট জায়গাটুকুর মধ্যেই 40 থেকে 45 হাজার মানুষ বাস করেন। পূর্ব রাজাবাজারের কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেছেন, লকডাউনে সেখানকার বাসিন্দাদের সেবা দেওয়ার জন্য সিটি কর্পোরেশন নানান উদ্যোগ নিয়েছে। আমরা ফার্স্টে যে জিনিসগুলো করি সেটা হলো ফুড সাপোর্ট। যারা দরিদ্র মানুষ তাদের জন্য ফুড সাপোর্ট, এবং যারা আর্থিকভাবে সচ্ছল তাদের চাহিদা মতো তাদের ঘরে যে খাবার পৌঁছে দেওয়া। যারা ট্রিটমেন্টের দরকার, জরুরি ট্রিটমেন্টের দরকার, তাদের জন্য আমরা সার্ভিস রাখছি যাতে তাদের আমরা মেডিকেলে নিয়ে যেতে পারি, আনতে পারি। আর থার্ড যেটা যে বর্জ্য ব্যবস্থা, আমরা মানুষের বাসায় যে তাদের ময়লা এগুলি আমরা পরিষ্কার করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে করোনার যে ব্যাপারটা, করোনার জন্য আমরা একটা আইসোলেশন সেন্টার করছি এবং করোনা নমুনা সংগ্রহের জন্য একটা বুথ করা হয়েছে নাজরিন স্কুলে। তো একটা মানুষের ঘরে রাখার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সব রকম ব্যবস্থায় রাখছি। পূর্ব রাজাবাজারের বাসিন্দাদের সেবা দিতে 40 জন স্বেচ্ছাসেবক এখন কাজ করছেন সেখানে। স্বাস্থ্য বিভাগ বলছে, কোনো এলাকায় প্রতি 1 লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা যদি 30 থেকে 40 জন হয়, তাহলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেয়া হবে। আর পূর্ব রাজাবাজারে আজকের দিন পর্যন্ত হিসেবে মোট 31 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। ঢাকা থেকে সায়েদ আক্তারের প্রতিবেদন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে অনেক ধরনের সুরক্ষা ব্যবস্থা মেনে চলার পরামর্শ রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়িতে থাকা, হাত ধোয়া এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করা, এরকম কিছু নিয়ম। তথাকথিত সাধারণ ছুটি দিয়ে অফিস, আদালত, বাজার, পরিবহন বন্ধ রেখে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতায় এসব নির্দেশনা মেনে চলা কতটা কঠিন, খোঁজ নিয়েছেন ঢাকায় বিবিসির শাহনাজ পারভীন। ঢাকার মিরপুরে ঝিলপাড় বস্তির বাসিন্দা শিরিন আক্তার। সেখানে যে ঘরটিতে তিনি ও তার স্বামী থাকেন তার আকার 7 থেকে 8 ফিট। বস্তিটির আবাসন ব্যবস্থার যে বর্ণনা তিনি দিলেন তা বাংলাদেশের প্রায় সকল বস্তির চিত্র। শিরিন আক্তার বলছেন, এমন আবাসন ব্যবস্থায় বস্তিবাসীর পক্ষে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা খুবই কঠিন। না আপু, এটা তো সম্ভব না, কারণ বস্তির অলিগলি তো সব চিপা, মানুষের সাথে মানুষের গায়ে ঘেঁষা লাগবে। হাঁটা চলা করুক আর যাই করুক, টয়লেট একটাই, তো ওই একটা টয়লেটেই সবার যাইতে হয়। গোসলখানা, টয়লেট একসাথেই সবাই ব্যবহার করতে হয়। তো এই বিভিন্ন ভাবে সেফ থাকি আর করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে তা হলো সামাজিক দূরত্ব, হাত পরিষ্কার করা, সুরক্ষা সামগ্রী ব্যবহার করা ইত্যাদি। পেশায় গৃহকর্মী রামপুরার একটি বস্তির বাসিন্দা রোকসানা বেগম বলছেন, সাবান ও মাস্কের মতো সুরক্ষা সামগ্রীর পেছনে অর্থ ব্যয় করা তার জন্য খুবই কঠিন। মাস্ক কিনছি, সাবান তো কেনা হয়েছে প্রচুর। আমার জামাই হচ্ছে প্রতিবন্ধী, নিজের আগে বাসা করে কাজ করতাম, আপাতত 2 বাসা করতেছি, 2 বাসা টাকায় তো কিছু হয় না। কত খরচ হয়েছে আপনার এই মাসে শুধুমাত্র সাবান আর মাস্ক কিনে? খরচ 7,500। সাবান টাবান এগুলো দেশও পাঠাই, নিজেও রাখি, সেজন্য এত খরচ হয়। আমরা 2 জন মানুষ থাকি, এতটা খরচ হয় না। তারপরে অনেক কষ্ট চলতেছি।
ঢাকায় যেসব বস্তি চোখে পড়ে তার বাইরে অথবা সরু গলিতে সবসময় জটলা দেখা যায়। কয়েক ফিট আকারের ঘরে কতক্ষণই বা বসে থাকা যায়। দেশব্যাপী নানা প্রতিষ্ঠান নিজেদের সুরক্ষায় নিজেরাই অনেক ব্যবস্থা নিচ্ছে। ভবনে ঢোকার আগে শরীরের তাপ পরীক্ষা করা, হাত পরিষ্কারে হ্যান্ড স্যানিটাইজার দেয়া, ভবনের কর্মীরা পড়ছেন নানা ধরনের সুরক্ষা সামগ্রী। আবাসিক ভবনগুলোতেও অনেক কিছু করা হচ্ছে, কিন্তু বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় কি করা হচ্ছে জানতে চেয়েছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফ আহমেদের কাছে। তাদের জন্য আমরা এবং বিভিন্ন এনজিওর সমন্বয়ে আমরা মাস্ক, সাবান, গ্লাভস, তাদের এলাকাগুলিতে কিছু বেসিন, পানি এবং সাবান সাপ্লাই এগুলি আমরা করেছিলাম। তাদেরকে গ্রুপে গ্রুপে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলি আমরা বলেছিলাম। বড় বড় জায়গার বোর্ডে বোর্ডে বেসিন এবং সাবান পানের বিষয়টা দেওয়া ছিল। ব্লিচিং পাউডার গুলি এবং সোডিয়াম হাইপোক্লোরাইড জীবাণুনাশক এটা স্প্রে করেছি, এটা চলে। যেগুলি প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলি আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই বিষয়টা অব্যাহত আছে। বাংলাদেশের 2014 সালে করা পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ বস্তি শুমারি অনুযায়ী সারা দেশে বস্তিবাসীর সংখ্যা প্রায় 22 লাখ। এই জরিপ অনুযায়ী ঢাকা শহরে 6.5 লাখের মতো লোক বস্তিতে বাস করেন। এখন বস্তিবাসীর সংখ্যা কত সেটি নিশ্চিত নয়। ঘন বসতিপূর্ণ এসব বস্তিতে ব্যাপক হারে করোনা ভাইরাসের সংক্রমণ হবে এমন আশঙ্কা ছিল জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কিন্তু বস্তিতে আসলে পরিস্থিতি কেমন, আলাদা করে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারলেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। এখনো বলবো যে সৌভাগ্যের বিষয় যে মাত্রায় চিন্তা ছিল যে আমাদের যারা মার্জিনাল পিপল তাদের ক্ষেত্রে কিন্তু সংক্রমণটা আমরা আশঙ্কা করি, কিন্তু অতটা প্রবল না বলে আমরা দেখতে পাচ্ছি। সেটা তাদের ইমিউনিটি লেভেলের কারণেই হোক অথবা যে কোনো কারণেই হোক, তারা অনেকটা কিন্তু কম্পারেটিভলি দেখা যাচ্ছে যে ভালো আছে বলে আমার ধারণা। কিন্তু যারা রোগী তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি দেখা হচ্ছে, নাকি তারা আসলে আসছে না এফোর্ড করতে পারবে না বলে? যদি হিসাব না করা হয় তাহলে বোঝা যাবে কিভাবে যে এর মধ্যে বস্তিবাসী আছেন কিনা, নিম্নবিত্ত আছেন কিনা? না, আসলে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তো আলাদাভাবে ক্যালকুলেশন করা হয় না। যদি ওই নিম্নবিত্ত থেকে প্রচুর পেশেন্ট আসে সেটা কিন্তু বোঝা যাবে। করোনা ভাইরাস ধনী গরিব মানে না, এর কাছে পরাস্ত হয়েছে সবাই। সংক্রমণের হার দেখে তেমনটাই মনে হয়। কিন্তু সরকার যেভাবে বলছে সবার জন্য সুরক্ষা ব্যবস্থা আসলেই কি একরকম? ঢাকা থেকে শাহনাজ পারভীনের রিপোর্ট। সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী ওলফ পালমাকে হত্যার 34 বছর পর তদন্তকারী কর্মকর্তারা বলছেন শেষ পর্যন্ত তারা হত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছেন। পুলিশের তদন্ত কর্মকর্তারা বলেন ওলফ পালমার হত্যাকারী ছিলেন স্টিগ এংস্ট্রম নামের এক গ্রাফিক ডিজাইনার, যিনি নিজেও 20 বছর আগে মারা গেছেন। 1986 সালে ওলফ পালমা এবং তাঁর স্ত্রী যখন সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন তখন স্টকহোম নগরীর একেবারে কেন্দ্রে তাকে গুলি করে হত্যা করা হয়। বিস্তারিত শুনুন বিবিসির ম্যাডি স্যাভেজের রিপোর্টে, পরিবেশন করছেন পারমিতা পল। সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলফ পালমা ছিলেন একজন শান্তিবাদী রাজনীতিক। তিনি পরমাণু অস্ত্রের বিরোধিতা, চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত আগ্রাসন, ভিয়েতনামে মার্কিন বোমা বর্ষণ আর দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার ছিলেন। 1986 সালে রাতের বেলায় সিনেমা দেখে তিনি স্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের আগেই বিদায় করে দিয়েছিলেন। তখন স্টকহোমের ব্যস্ত রাস্তায় পেছন থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। ওলফ পালমাকে কে বা কারা কী কারণে হত্যা করতে পারে তা নিয়ে গত 3 দশকের বেশি সময় ধরে বহু তদন্ত হয়েছে। সাংবাদিকরা এ নিয়ে বহু অনুসন্ধান চালিয়েছেন। এই হত্যাকাণ্ডকে তুলনা করা হয় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সঙ্গে। নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে তার হত্যাকাণ্ড সম্পর্কে। 34 বছর পর এখন তদন্ত কর্মকর্তারা যাকে তার হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছেন সেই স্টিগ এংস্ট্রমের নাম এর আগেও এই মামলায় এসেছিল, তবে আসামি হিসেবে নয়, একজন সাক্ষী হিসেবে। স্টিগ এংস্ট্রবি যে হত্যাকারী তার সমর্থনে তদন্তকারীরা কোনো আগ্নেয়াস্ত্র বা নতুন কোনো ফরেনসিক প্রমাণ পাননি, কিন্তু সাক্ষী হিসেবে তিনি যে জবানবন্দি দিয়েছিলেন সেটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর তদন্ত কর্মকর্তারা এই উপসংহারে পৌঁছেছেন যে তার অনেক কথা মিলছে না। তদন্ত কর্মকর্তারা বলছেন
প্রধানমন্ত্রী ওলফ পালমা যে ধরনের সমাজবাদী নীতি অনুসরণ করতেন সেটা স্টিগ এংস্ট্রম পছন্দ করতেন না। তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহারে পারদর্শী ছিলেন। তিনি আর্থিক টানাপোড়েনে ভুগছিলেন এবং অ্যালকোহলে আসক্ত ছিলেন। 2000 সালে স্টিগ এংস্ট্রম আত্মহত্যা করেন। তার মানে হচ্ছে ওলফ পালমাকে হত্যার জন্য তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ আর নেই। তবে তদন্ত কর্মকর্তারা এখন ওলফ পালমার হত্যা রহস্যের একটা মীমাংসা টানার যে চেষ্টা করছেন সেটা সুইডেনের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। পারমিতা পল, আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। বিশ্ব অর্থনীতির উপর করোনা ভাইরাস মহামারীর প্রতিক্রিয়া নিয়ে এক নতুন রিপোর্টে ভবিষ্যৎ পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করা হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা OECD বলছে, ভাইরাসের প্রাদুর্ভাব যদি কমতে থাকে অথবা এবছরের শেষ দিকে সংক্রমণ যদি আবার বাড়তে থাকে, এই দুই ক্ষেত্রেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর মন্দা দেখা দেবে। ব্রিটেনের 5G নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের ভূমিকা পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, পশ্চিমা বিশ্ব চীনের উত্থানকে উপেক্ষা করতে পারে না এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ভাই আজ সেদেশে পুলিশি বর্বরতা এবং বর্ণবৈষম্য বিষয়ে এক কংগ্রেস শুনানিতে উপস্থিত হবেন। ফিলোরিস ফ্লয়েড সহ মোট 12 জন সাক্ষী কংগ্রেসের বিচার বিভাগীয় কমিটির এই শুনানিতে বক্তব্য দেবেন। এমন এক সময় এই শুনানি হচ্ছে যখন 2 সপ্তাহ আগে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে পুলিশের সংস্কারের দাবি জোরালো হয়ে উঠেছে। রাশিয়ায় সাংবিধানিক সংস্কারের পরিকল্পনার ওপর এক গণভোটের অংশ হিসাবে দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। এসব পরিবর্তন গৃহীত হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। এপ্রিল মাসে ভোট গ্রহণ হবার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস সংকটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। করোনা ভাইরাস সম্পর্কিত ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াইয়ে ফেসবুক, গুগল এবং টুইটারের সহযোগিতা চেয়ে ইইউর শীর্ষ কর্মকর্তারা তাদের মাসিক রিপোর্ট দেবার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এই সামাজিক মাধ্যমগুলোতে তাদের প্রয়াস জোরদার করতে হবে। বিজ্ঞানের ক্ষেত্রে বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার বিজ্ঞানী আজ তাদের কাজ স্থগিত রাখছেন। গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় পুলিশ যে সর্বশেষ চার্জশিট পেশ করেছে তাতে হেট স্পিচ দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা মন্ত্রীদের নাম উল্লেখই করা হয়নি। বরং দিল্লি পুলিশের অভিযোগপত্রে ওই দাঙ্গার জন্য প্রধানত দায়ী করা হয়েছে সেই সব প্রতিবাদকারীদের যারা শহরের নানা প্রান্তে তখন দেশের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাচ্ছিলেন। ওই দাঙ্গার ঘটনায় যেসব এফআইআর দায়ের করা হয়েছে বা গ্রেফতার হয়েছে তা থেকে পরিষ্কার, এই বিক্ষোভে জড়িত মুসলিম নেতা বা ছাত্রছাত্রীদেরকেই এখন দোষী বলে চিহ্নিত করা হচ্ছে। দিল্লি থেকে আরো জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দিল্লির উত্তর পূর্ব প্রান্তে হিন্দু মুসলিম দাঙ্গায় অন্তত 53 জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। তার ঠিক আগে শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ চলছিল এবং পাশাপাশি বিজেপির নেতা মন্ত্রীরাও প্রতিবাদকারীদের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন। দিল্লি বিজেপির বিতর্কিত নেতা কপিল মিশ্রা 23 ফেব্রুয়ারি শহরের মৌজপুর চকে পুলিশের পাশে দাঁড়িয়েই হুমকি দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকা অবধি তারা চুপ থাকবেন, কিন্তু তারপরও বিক্ষোভকারীরা রাস্তা খালি না করলে জোর করে তাদের তুলে দেওয়া হবে, পুলিশের কথাও তারা শুনবেন না। এর কিছুদিন আগে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রতিবাদকারীদের উদ্দেশ্যেই জনসভা থেকে স্লোগান দেন, দেশের সঙ্গে যারা বেইমানি করছে তাদের গুলি করে মারা দরকার। কিন্তু দিল্লি পুলিশের চার্জশিটে দাঙ্গা কিভাবে হলো তা নিয়ে যে দীর্ঘ ঘটনা পরম্পরা বর্ণনা করা হয়েছে তাতে এসব বক্তৃতার কোনো উল্লেখই নেই। We make the point that the Delhi police refused to register FIRs against the police.
There are approximately 80 or 90 complaints. দিল্লির দাঙ্গা পীড়িতদের হয়ে অনেকগুলো মামলা লড়ছেন আইনজীবী কলিন গনজালভেস। তিনি বলছিলেন, দাঙ্গার সময় পুলিশের বিরুদ্ধেই মারধর, অগ্নিসংযোগ বা ভয় দেখানোর অন্তত 80-90টা অভিযোগ এসেছে, কিন্তু পুলিশ একটারও এফআইআর নিতে রাজি হয়নি। আর ভিকটিমদের বয়ানের ভিত্তিতে নয়, পুলিশ তদন্তটা সাজিয়েছে তাদের বানানো গল্প আর সাম্প্রদায়িকতার ভিত্তিতে। অথচ আমরা সবাই জানি দাঙ্গার মূলে ছিল বিজেপির নেতা মন্ত্রীদের ঘৃণা ছড়ানো ভাষণ। And completely communalized. The whole investigation is communal in the sense This follows what is called the television narrative, that these people are anti-national, the dominant television narrative. They are just filling it in. সাংবাদিক অ্যাক্টিভিস্ট সারা নাকভিও বিবিসিকে বলছিলেন, বেশিরভাগ টিভি চ্যানেলের ন্যারেটিভে যেভাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের দেশদ্রোহী সাজানো হয়েছে, দিল্লি পুলিশও ঠিক সেই লাইনেই তদন্ত করেছে। মনে রাখতে হবে, ওই প্রতিবাদ ছিল নাগরিকদের সমানাধিকারের দাবিতে একটা সিভিল রাইটস মুভমেন্ট। আর দিল্লি পুলিশের চার্জশিট পড়লে মনে হচ্ছে মুসলিমরা এতই চালাক আর ক্ষমতাশালী যে তারা নিজেরাই নিজেদের ওপর দাঙ্গা চালিয়েছে। So smart and so empowered and so devious that they made a grand plan. দিল্লিতে শাহিনবাগ, জামিয়া মিলিয়া বা জাফরাবাদে যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন, দিল্লি পুলিশ দাঙ্গায় তাদের ভূমিকা বিশদে বর্ণনা করেছে এবং এরা প্রায় সবাই মুসলিম। এর আগে দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে আম আদমি পার্টির বহিষ্কৃত কাউন্সিলর তাহির হোসেনকেও তারা শনাক্ত করেছে, কিন্তু চার্জশিটের কোথাও বিজেপি নেতাদের নাম ঘুণাক্ষরেও আসেনি। I have been informed that the matter concerning Kapil Mishra's speech is before the Supreme Court. Brinda Karat went to the High Court and then the... দিল্লি পুলিশের সাবেক একজন কমিশনার নীরজ কুমার অবশ্য মনে করেন, কপিল মিশ্রার বিরুদ্ধে যেহেতু সিপিএম নেত্রী বৃন্দা কারাটের করা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই চার্জশিটে তার বক্তৃতার কাটাছেঁড়া করা সম্ভব হয়নি। তিনি আরো মনে করিয়ে দিচ্ছেন, দিল্লি পুলিশ কখনোই বলেনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এবং দাঙ্গায় সবগুলো মামলার সঙ্গে তার বক্তৃতার সম্পর্কও ছিল না। Because not every case was related to Kapil Mishra's speech. চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার জন্য দিল্লি পুলিশ যে 90 দিনের সময় পেয়েছে তার অবশ্য এখনো কিছুটা বাকি, কিন্তু এ যাবৎ যে 70টি চার্জশিট পেশ করা হয়েছে তা থেকে বোঝাই যাচ্ছে যে বিজেপি নেতারা দাঙ্গায় উস্কানির অভিযোগ থেকে শেষ পর্যন্ত রেহাই পেয়েই যাবেন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। করোনা ভাইরাস কি রেফ্রিজারেটরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে? এই প্রশ্ন হয়তো আপনাদের অনেকের মনেই জাগছে। এর আগে যেসব করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে সেগুলোর কোনোটি ফ্রিজে বেশ লম্বা সময় টিকে থাকে এমন প্রমাণ গবেষকরা পেয়েছেন, কিন্তু নতুন করোনা ভাইরাসের বেলায় কি? রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণ এবং তা ব্যবহারের ক্ষেত্রে তাহলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? সহকর্মী নাগিব বাহার আজ এ নিয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। তার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল, রেফ্রিজারেটরে করোনা ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে? কি বলছেন বিশেষজ্ঞরা? মজাম, এই প্রশ্নটার আসলে কোনো শতভাগ নিশ্চিত উত্তর এখনো নেই। এই যে নভেল করোনা ভাইরাস, তো চীনের উহানে এটা আসলে শুরু হয়েছে গত ডিসেম্বর মাসে। তো এখন পর্যন্ত বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে কোনো না কোনো জায়গায় দ্বিমত রয়েছে। আবার এমনও হয়েছে যে বিশেষজ্ঞরা একটা কথা বলেছে, পরবর্তীতে হয়তো কিছুদিন পরে আবার সেই সুপারিশ বা সেই পরামর্শ পরিবর্তনও করেছে। তো ফ্রিজে এই ভাইরাসটা টিকে থাকতে পারে কিনা এটা নিয়ে আসলে নিশ্চিতভাবে এখনও কেউ কিছু বলেনি। একটা গবেষণা রয়েছে 2010 সালের, যেই গবেষণা হচ্ছে সার্স করোনা ভাইরাস, যেটাকে বলা হচ্ছে যে এই বর্তমান যে নোভেল করোনা ভাইরাস রয়েছে সেটার সাথে বেশ সম্পর্ক রয়েছে। তো ওই ভাইরাসটি এরকম একটা নিশ্চিত প্রমাণ রয়েছে যে সেটি ফ্রিজে, আমাদের রেফ্রিজারেটরে যেই কম আর্দ্রতা এবং কম তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রায় সর্বোচ্চ 28 দিন পর্যন্ত বেঁচে থাকে, এরকম একটা প্রমাণ পাওয়া গিয়েছে। তো সেই প্রেক্ষিতে আসলে বিশেষজ্ঞরা এখন বলছেন যে যেহেতু কাছাকাছি প্রজাতির এবং একই ধরনের বৈশিষ্ট্যের একটা ভাইরাস প্রমাণিত হয়েছে যে সেটি 28 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, সুতরাং এই ভাইরাসটি নিয়ে আসলে ঝুঁকিটা নিয়ে লাভ নেই। আবার কোনো বিশেষজ্ঞ বলছেন যে যেহেতু নিশ্চিতভাবে এই ভাইরাস সম্পর্কে জানা যাচ্ছে না যেটা ফ্রিজে কতদিন বেঁচে থাকতে পারে অথবা কী ধরনের তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, সুতরাং তারা এটা নিয়ে নিশ্চিত কোনো কিছু বলছে না। তবে উভয় পক্ষের বিশেষজ্ঞরই যেটা পরামর্শ সেটা হচ্ছে ফ্রিজে খাবার রাখা এবং খাবার বের করার সময় বিশেষ কিছু নিরাপত্তা নিশ্চিত করার কিছু পদক্ষেপ নেওয়ার। তো রেফ্রিজারেটর তো একটা মানুষের ঘরের একটা খুবই অতি প্রয়োজনীয় জিনিস, সেটি ব্যবহার মানুষকে করতেই হবে। তো সেক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বনের কথা বিশেষজ্ঞরা বলছেন?
মোয়াজ্জেম, এই বিষয়ে আমি কথা বলেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ভাইরোলজিস্ট নজরুল ইসলামের সাথে। তো তিনি যেটা বলছেন যে ফ্রিজে খাবার রাখার সময়, অর্থাৎ বাজার থেকে যখন খাবারটা নিয়ে আসা হয়েছে তখন হয়তো অনেকের হাত ঘুরে খাবারটা এসেছে, তো সেখানে পণ্যটাতে হয়তো ভাইরাস থেকে থাকতে পারে। তো ফ্রিজে প্রথমে রাখার আগে সেটা যেন জীবাণুমুক্ত করা হয়। দ্বিতীয়ত যেটা বলছেন যে এই ভাইরাসটা যদি সেটা ফ্রিজে আসলে অনেক দিন টিকে থাকে, তাহলে সেটা বের করার পরে সেই ভাইরাসের সেই পণ্যের প্যাকেটটাকে যেন আবার জীবাণুমুক্ত করা হয়। এবং নজরুল ইসলাম আমাকে যেটা বলেছেন, তিনি দুইটা পরামর্শ দিয়েছেন যে শাকসবজি বা ফলমূলের মতো বিষয়ে সতর্ক থাকার জন্য সেটা কিছুক্ষণ সাবান পানিতে চুবিয়ে রাখা যেতে পারে। আর মাছ মাংসের ক্ষেত্রে তিনি যেটা বলছেন যে মাছ মাংস তো ডিপ ফ্রিজে রাখা হয়, তো সেই ক্ষেত্রে আসলে মাছ মাংসের প্যাকেটটা পরিষ্কার করা যাবে, কিন্তু তার ভিতরে অর্থাৎ মাছ বা মাংসের মধ্যে ভাইরাসের উপস্থিতি আছে কিনা সেটা নিশ্চিত করা সম্ভব হবে না। সেক্ষেত্রে যারা আসলে সেটা কাটাকাটি করবেন, মানে প্রক্রিয়াজাত বা রান্না করার কাজে একদম যারা জড়িত থাকবে, তারা যেন একদম প্রপার সুরক্ষা উপকরণ পরে, অর্থাৎ চেষ্টা করা যেতে পারে হাতে গ্লাভস পরে এবং চোখে মুখে যেন না লাগে, এই ধরনের নিরাপত্তা যেন তারা নিয়ে থাকে। বারবার হাত ধোয়ার ব্যাপারটা বেশ কয়েকবার তিনি বলেছেন যে রান্না করার বা রান্নাঘরের মানসিকতা, মনোভাবটা পরিবর্তন করতে হবে, বারবার হাত ধোয়া এবং এই ব্যাপারটা মাথায় রাখা যে কাজের সময় যেন হাত সেই যে চোখে নাকে মুখের কাছে না যায়, এবং যতবারই একটা পণ্য তারা ধরবেন সেটা সরাবেন, মানে রান্নার আগ পর্যন্ত, কারণ সেটা রান্না হয়ে গেলে অর্থাৎ চুলায় তাপমাত্রায় সেটা রান্না করলে ভাইরাসটা বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই। তো রান্নার আগ পর্যন্ত যতবারই সেটা ধরা হবে ততবারই যেন বারবার হাত ধোয়া হয়ে যায়, এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন। ঢাকা থেকে বলছিলেন সহকর্মী নাগিব বাহার।